আজকে আমরা প্রত্যেক দিন সবার কথা শুনি, সবার কথা জানি। যখন মানুষ শৈশব কাটিয়ে যখন আস্তে আস্তে পড়াশোনা শুরু করে, তখন মানুষের জ্ঞান অর্জন করা শুরু হয়। এই জ্ঞান অর্জন শুরু হয় ক্লাস, আমরা ধরে থাকব কিছু কিছু শিশুরা ছোটোবেলা থেকেই তার পরিবারের কাছ থেকে নৈতিক শিক্ষা পেয়ে থাকে এবং তার পরিবারের কার্যক্রম থেকে সে শিক্ষা অর্জন করে থাকে। আর কিছু কিছু শিক্ষার্থীরা যখন ক্লাস 5 অতিক্রম করে, তখন যে 6-এ ভর্তি হয় যে স্কুলে, সেখানে গিয়ে নতুন টিচার পায় এবং হাই স্কুল লেভেল যেটা আমরা বলতে পারি, মাধ্যমিক লেভেলে গিয়ে সেখানে টিচারদের প্যাটার্নটা একটু বিভিন্ন ভাবে তারা ট্রেনিং প্রাপ্ত এবং তাদের দক্ষতা থেকে তাদের শিক্ষার্থীদের ও মেধা বিকাশের জন্য নানান ধরনের শিক্ষা দেওয়ার চেষ্টা করে। আমরা আজকে একজন 8ম শ্রেণী পড়া শিক্ষার্থীর কাছ থেকে আমরা জানতে চাইব, তাকে আমরা একটা তার মনের কথা জানার চেষ্টা করছি। তার পিতামাতা সম্পর্কে তার একটা লেখা তৈরি করতে বলছি, আজকে সে পড়বে, আমরা সবাই শুনবো। আমাদের সৌহার্দ্য বিশ্বাস এখন তার মা সম্পর্কে সে কি লিখছে আমরা সবাই জানবো। হ্যাঁ, মা শব্দটা অনেক ছোট মনে হলো, এর মধ্যে লুকিয়ে আছে পুরো পৃথিবীর স্নেহ, মমতা, আদর ইত্যাদি। মা মানে স্নেহের ভান্ডার, যা কখনো শেষ হয় না। আমার মায়ের নাম শিলা বিশ্বাস। মা সবসময় আমাদের স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রাখে। মা সবসময় আমাদের আবদার পূরণ করতে চায়। মা সবসময় আমাদের পছন্দের খাবার রান্না করার চেষ্টা করে। মা নিজে না খেয়েও আমাদেরকে খাইয়ে রাখে। মা কখনো আমাদেরকে কষ্টে রাখতে চায় না। মা আমাদের কষ্ট দেখতে পারে না। মা সবসময় আমাদের বিপদের হাত থেকে রক্ষা করে। মা অনেক লেখাপড়া করেও চাকরি করার জন্য চেষ্টা করে না, কারণ চাকরি করলে আমাদের সময় দিতে পারবে না। তারপর আবার বাবার সাথে কোচিং এর কাজে সহযোগিতা করে। বাবা সারাদিন ক্লাস নিয়ে রাতে যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন মা বাবার হাত পা চেপে দেয়। বাবা যখন গান কবিতা লেখে, তখন মা বাবাকে একটু সাহায্য করে। ছোটবেলায় দুষ্টুমি করলে মা আমাকে মারতো, কিন্তু তবুও মা আমাদেরকে খুব ভালোবাসতো। মা আমাদের লেখাপড়ায়ও সাহায্য করে। মা সংসারের সকল কাজকর্ম একাই সামলায়। মা খুব সকালে ঘুম থেকে উঠে সকল কাজকর্ম করা শুরু করে। অবসর সময় মা একটু কাঁথা সেলাই করে। সবশেষে একটাই কথা বলবো, আমি আমার মাকে অনেক ভালোবাসি। সবাইকে এটা করতালি দেওয়া যায়। কৌশিক, কেমন লাগছে মা সম্পর্কে? সে ভালো লাগছে না, তোমরা যে লেখো প্রত্যেক দিন একটা একটা টপিকস থাকে, আজকে সৌহার্দ্য ছিল, সে 8ম শ্রেণীতে পড়ে, তোমাদের চেয়ে অনেক ছোট, কিন্তু তার লেখাটা কেমন? মানে বড়দের মতন অনেক ভালো লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা তোমার কাছে শুনবো, খুব সংক্ষিপ্তভাবে মন্তব্য করবে। মা যদিও ওর প্রথমেই ছিল মা কথাটা খুব ছোট, তবে এটা বিশ্লেষণ করার ক্ষমতা আমি মনে করি না কেন আছে, কিন্তু সৌহার্দ্য যেভাবে কথাগুলো সাজাইছে সে খুব ভালোভাবে উপস্থাপন করেছে। সুন্দর সাউন্ড, থ্যাংক ইউ। যেহেতু টপিকসটা ছিল মা নিয়ে আসলে কোনো কিছু বলার শেষ নাই। মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জিনিসের মধ্যে একটা। মারে নিয়ে কোনো কিছু বললে তার শেষ হবে না বা কমতি হবে না। ও যেগুলো বলছে সেগুলো অনেক মন থেকে বলছে, অসাধারণ হয়েছে। আচ্ছা, সুন্দর, থ্যাংক ইউ। আমরা সবাই বলবো কিছু কিছু, এক কথা না হয়। আমি সবসময় পছন্দ করি তুমি ভিন্ন কিছু চিন্তা ভাবনা করবো সবসময়। স্যার, মা নিয়ে যে এমন সুন্দর একটা কথা লিখেছে সৌহার্দ্য, খুবই সুন্দর। ধন্যবাদ, বলেন। স্যার, সৌহার্দ্যবাবু মা নিয়ে যে কথাগুলো লিখছে, আমার শুনে নিজের ভিতরে হলো যে আমাকে লিখতে বললে আমিও মনে হয় এই কথাগুলো মনে আনতে ও পারবো। সুন্দর, থ্যাংক ইউ। একটা করতালি হতে পারে এখানে। হ্যাঁ, আমরা সঞ্জিতা শুনবো আপনার কাছে যে মা নিয়ে যে কথাটা লিখছে। স্যার, মা নিয়ে যে মানে মা কথাটার কোনো বিশ্লেষণ আসলে হয় কিনা আমার জানা নেই। মানে স্যার, আমার কিছু বলার নেই। আমি এমনি একটু এই ব্যাপারটা নিয়ে একটু প্রেশারের ভিতরে আছি। আমার এই কথাগুলো পড়ে আমার খুব কান্না। ঠিক আছে, হয়তো কোনো আমরা তাকে কোনো স্মৃতি থেকে জাগিয়ে দিয়েছি, এজন্য আসলে আমি দুঃখিত, কিন্তু তারপরেও আমরা ছোট্ট একটা শিশুর কাছ থেকে আজকে দেখি কিছু শিখতে পারলাম কিনা। হ্যাঁ, দেখি, কম্পি বলো। অনেক ভালো লিখছে মা সম্পর্কে। অনেকেই অনেক কথা বলে, কিন্তু মা সম্পর্কে কথাগুলো কেউ ভালোভাবে শেষ করতে পারে না। কি লিখবে কি, মানে অনেক ভালো লিখছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা সোনার কাছে শুনবো যে
সৌহার্দ্যর লেখাটা আপনি শুনছেন, কেমন লাগছে আপনার কাছে? স্যার লেখাটা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা কথা খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে অনেক সুন্দর করে উপস্থাপন করেছে। থ্যাংক ইউ। কেমন লাগছে বলেন? মা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। যখন একটা সন্তান তার মায়ের সম্পর্কে লেখে, আমার মনে হয় যে আমাদের থেকে আমরা যতটা বলছি ভালো হয়েছে, এমন হয়েছে, এর থেকে বেশি মানে ভিতরে হৃদয়ে তৃপ্তিটা পাচ্ছেন তার মা যখন তার নিজের সম্পর্কে বুঝছেন যে আমার ছেলে আমার সম্পর্কে এমনটা কিছু জানে, শুনে, বোঝে। আমার মনে করি এখানে সবচেয়ে বেশি খুশি হবেন সেই মাই। আচ্ছা, থ্যাংক ইউ সৌরভ। আমরা যে এত সময় শুনলাম, আমরা সৌহার্দ্যর মুখ থেকে, সৌহার্দ্য নিজের হাতের লেখা। আমি দীর্ঘ 15 থেকে 20 দিন বা 1 মাস হতে যাচ্ছে, এর ভিতরে ঈদের ছুটি হলো, আমরা বাড়ি থেকে ঘুরে আসলাম। তাকে আগেই আমি লেখাটা দিয়েছিলাম, পরে ঘুরে এসে আজকে সকালে আমি বললাম যে তোমার সেই লেখাটা কই দিলি না তো। তা সেই লেখাটা আমরা সৌহার্দ্যকে কেবল প্রিন্ট করে বাইরে থেকে নিয়ে আসছে, কম্পিউটার থেকে নিজেই টাইপ করছে। এর জন্য ধন্যবাদ যে একজন 8ম শ্রেণী শিক্ষার্থী নিজেই সে টাইপ করছে কম্পিউটারে, প্রিন্টার নাই, তার জন্য বাইরে থেকে প্রিন্ট দিয়ে নিয়ে আসছে। কিন্তু তার মুখ থেকে এত সময় আমরা মার উপরে যে একটি টপিকস লিখছে, মাকে সে কতটা ভালোবাসে বা মায়ের কর্মকাণ্ড, এখন দেখি যে মায়ের সম্পর্কে লিখছে। সেই মায়ের তো শুনছি, আপনি কি শুনছেন? আপনার সম্পর্কে লিখছে। তা আপনি তো অনেক পড়াশোনা করছেন, আপনার সন্তান বলছে যে আপনি মাস্টার্স কমপ্লিট করছেন। তা এই যে পড়াশোনা করেও এই যে আপনার ছেলে যেটা লিখছে, এটা কি সব সত্য কথা লিখছে? হ্যাঁ, সবই সত্য কথা লিখছে। ও বারবার আমার কাছে শুনছে যে মা আমি কি লিখবো। আমি তখন ওকে একটাই কথা বলছে, তুমি ছোট থেকে এ পর্যন্ত আমাকে যেভাবে দেখে আসছো, যা জানো আমার সম্পর্কে, তুমি সেগুলোই লেখো। ও সেটাই লিখেছে। তাহলে আপনি বলেন, আপনার যে স্বামী অবশ্যই সে হয়তো আপনার মতো ভালো পড়াশোনা তো করেনি, কারণ আমি আর্ট কলেজে পড়াশোনা করছি। এই জন্য হয়তো বা অনেক ব্যক্তি ভাবে যে যারা আর্ট কলেজে পড়াশোনা করে তারা শুধু ছবি আঁকে বা তাদের যে মূল্যায়নটা সেভাবে যথাযথ করে না। কিন্তু আপনি মাস্টার্স কমপ্লিট করছেন, আমি যে এই টপিক্সটা তাকে দিয়েছি, এই টপিক্সটা কি আমি তো হয়তো এই যে টপিক্সটা আজকে রেখে দিব, কত তারিখ সেই করছে, এই টপিক্সটা রেখে দিব। যখন সে আরও বড় হবে, যখন আমি আবার 2 বছর পরে এখান থেকে আর একটা লেখা নেব, তখন আমি লেখাগুলো কিন্তু আমি রেখে দেব। যখন সে অনেক বড় হবে বা যখন দেখবো যে সে মাকে ভালোবাসে কিন্তু সে কথাগুলো জাস্ট সে রাখতে পারছে না, তখনই কিন্তু এই কাগজটা জাস্ট একটু সৌহার্দ্যকে আমি উত্তোলন করব। আমার মেধা থেকে যে কার্যক্রমটা আমি করেছি, এই কার্যক্রমটা আপনি কতটা খুশি বা কতটা আপনি যে এটার আমি কেন লিখতে বলছি, এখানে কি শেষ না এটার পরবর্তীতে কোনো কিছু আছে, এরকম কোনো চিন্তা করছেন কিনা? অবশ্যই আছে, পরবর্তীতে অবশ্যই আছে। এখন বর্তমান যুগে যা দেখা যায় যে সব ছেলে মেয়ে মা বাবাকে ছোটবেলায় যতটা ভালোবাসে, পরে যখন সে নিজে স্বাবলম্বী হয়ে যায় তখন মা বাবাকে ওইভাবে মনে রাখে না। মনে রাখে হয়তো, কিন্তু হয়তো ব্যস্ততার কারণে সেইভাবে সে প্রকাশ করতে পারে না। তো এই জন্য এই টপিকসটা দেয়া ওকে, যে ও যেন ভবিষ্যতে, মানে আমি যখন তাকে লিখতে বলছি, আপনি কি ভাবছেন যে আমার স্বামী এটা করতে পারে, এটা নিয়ে দীর্ঘ পরিকল্পনা একটা তার কোনো অবশ্য উদ্দেশ্য আছে, এটা কি ভেবেছেন? মানে আপনি কি মনে করেন যে শিল্পীরা তাহলে অন্যের চেয়ে ডিফেন্ড কোনো কিছু চিন্তা করে, এটা কি ভাবছেন? হ্যাঁ, অবশ্যই ভাবি। আচ্ছা, এবং সৌহার্দ্য যেটা লিখছে, আপনি সৌহার্দ্যকে কি বলবেন? ভালো লিখছে, ও নিজের মন থেকে যেটুকু জানে, যেটুকু এ পর্যন্ত দেখে আসছে সেটাই। না, তারপরে সাজানো যেটা ব্যাপার থাকে সেটা অনেক সুন্দর হয়েছে নাকি? হ্যাঁ, এখানে সে বলতে পারতো যে মাকে প্রণাম করে আমি আমার লেখাটা শুরু করছি, বাট আমি মা সম্পর্কে লিখছি, আমি মাকে আমি সম্মান জানিয়ে, সকল মাকে আমি সম্মান, বা আমার মাকে আমি সম্মান জানিয়ে, আমি প্রণাম জানিয়ে আমি আমার লেখাটা পাঠ করছি, তাহলে তো আরও সুন্দর হতো। তাহলে এখন এই যে শিক্ষার জন্য অবশ্যই সে পর্যন্ত সে এখনও শিক্ষা পায়নি, তাহলে আপনার তাকে উপযুক্ত শিক্ষা, আপনি যতটুকু শিক্ষায় অর্জন করছেন সেই শিক্ষা দিয়ে আপনি তাকে তৈরি করবেন। এটাই আপনার কাছ থেকে আমার প্রাপ্তি, আপনার কাছ থেকে আমি আশা করি। আপনার কাছ থেকে আমার একটাই চাওয়া যে আপনি অবশ্যই আপনার সন্তানকে আপনার যতটুকু শিক্ষা আছে সেই শিক্ষা আপনি তার ভিতরে দেওয়ার চেষ্টা করবেন, তার ভিতরে থেকে আপনি আলোকিত করার চেষ্টা করবেন, তাহলেই আপনার জীবন সার্থক হবে। ধন্যবাদ। আমরা সৌহার্দ্যর এত সময় মা সম্পর্কে শুনলাম, এখন নিশ্চয়ই বাবা সম্পর্কে তার শুনবো, যেহেতু মা বাবা তার একজন সন্তানের কাছে দুজনই সমান। তাই আমরা এবারে সৌহার্দ্য বিশ্বাসের কাছ থেকে শুনবো
সৌহার্দ্য বিশ্বাস 8ম শ্রেণীতে পড়ে। সৌহার্দ্য বিশ্বাস তার বাবাকে ছোটবেলা থেকে কিভাবে দেখে আসছে এবং বাবা সম্পর্কে তার কতটা সে বাবা কি করছে বা কি তার মনের অনুভূতিটা আমরা এখন জানবো, যে তার বাবা সম্পর্কে যেটা লিখছে। হ্যাঁ সৌহার্দ্য বল। বাবা বাবা বলতে বোঝায় বটবৃক্ষ। বাবা সব সময় আমাদের মাথার উপর ছায়ার মতো আগলে রাখেন। আমার বাবার নাম মিলন বিশ্বাস। তিনি একজন শিল্পমনা মানুষ। তিনি সবসময় কাজের মধ্যে থাকতে পছন্দ করেন। তিনি তার অবসর সময়টিতে শুয়ে বসে সময় নষ্ট না করে ছবি আঁকতে, গান লিখতে, কবিতা লিখতে পছন্দ করেন। তিনি ছোটবেলা থেকে ছবি আঁকতে বেশি পছন্দ করতেন, কিন্তু তার পরিবার থেকে কখনো এই বিষয়ে তিনি সমর্থন পাননি। তাই তার ইচ্ছাগুলো সবসময় আমাদের মাধ্যমে পূরণ করার চেষ্টা করেন। তিনি আমাকে ছবি আঁকা, গান, কবিতা, আবৃত্তি, ডিবেট শিখিয়ে তার ইচ্ছা পূরণ করতে চান। তিনি সবসময় আমাদের সৎ পথে চলতে শেখান, কখনো অসৎ পথে চলতে শেখাননি। সবসময় সত্য কথা বলতে শিখিয়েছেন, বড়দের সম্মান দিতে শিখিয়েছেন। বাবা আমাদের সবসময় শাসন করেন। তিনি সবসময় সত্যের পথে চলতে পছন্দ করেন। সবসময় মানুষকে উপকার করা শিখিয়েছেন। তিনি কখনো অন্যায়কে প্রশ্রয় দেন না। ছোটবেলা থেকে কোনো আবদার করলে যত সমস্যায় থাকতো না কেন, তিনি সবসময় আমাদের আবদার পূরণ করার চেষ্টা করতেন। সবশেষে একটাই কথা বলবো, আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। আমরা সৌহার্দ্যর যে বাবা সম্পর্কে যে লেখছে, এবারে তো আগে একটা মন্তব্য করছেন, এবার শুধুমাত্র জায়গায় বসে বলেন কেমন লেখছে। দাঁড়াতে হবে না, বলেন এক কথা অনবদ্য। মানে তারপরে কেউ কিছু বাড়তি কোনো কিছু বলতে চাচ্ছেন? তার সম্পর্কে তো আগে বলছেন, এবারে আর কোনো কিছু? সত্যি খুব ভালো হয়েছে। বাবার তো সত্যি বটবৃক্ষের মতো যে বিষয়টা ফুটাইতে দিয়েছে, সেটা খুব মানে না, আমার টপিকসটা কি আপনারা বুঝতে পারছেন? যে আমি আমার টার্গেটটা কি এই কাগজটা কি ফেলে দেবো? নেভার, কখনোই না। এটাই তার এখানে কোন শ্রেণীতে পড়ে, কত তারিখ এবং তার ডেট এখানে সুন্দরভাবেই করা আছে। সৌরভ, টপিকসটা কি আমার একদিনের জন্য? তাহলে আপনারা কি একটা শিখতে পারছেন যে আপনারাও জীবনে আপনার সন্তানের কাছ থেকে ছোটবেলা থেকে যা যা করতেছে সেটা আমি ওর কাছ থেকে এখন একটা নিচ্ছি, আবার দেখা যায় ইন্টার পড়বে সেই সময় একটা নেব, যে বাবা এখন তুমি আবার তোমার মা বাবা নিয়ে আরেকটা লেখা আমি চাই, তখন আমি অবশ্যই সেই দুটো আমি ওই দুটোই দলিল আকারে রেখে দেব এবং ও দুটাই আমার কাছে সৌহার্দ্যর যে প্রতিশ্রুতি মা বাবার প্রতি, সেটা সে সময় হয়তো টপিকসটা একটু অন্যভাবে লেখা হবে, মানে প্রশ্নটা একটু অন্যরকম থাকবে। ঠিক আছে, যে এখন আজকে লেখলাম তোমার বাবা এবং মা সম্পর্কে, পরেরটাও বাবা মা সম্পর্কে থাকবে, কিন্তু প্রশ্নের ধরনটা একটু আলাদা থাকবে। আমার কাছে ওইটাই থাকবে দলিল, আমার কাছে থাকবে ওইটাই সুখ, ওইটাই শান্তি, ওইটাই সব কিছু থাকবে। তো এইভাবে যদি একজন সন্তানকে পরিবার থেকে শিক্ষা দেওয়া হয়, তাহলে সে অবশ্যই আদর্শ শিক্ষা পাবে এবং সে নীতি নৈতিকতা কাকে বলে তার ভিতরে কিছুটা জ্ঞান অর্জন হবে, হবে কি না? তাহলে আমরা পিতামাতার কাছ থেকে অনেক কিছুই আমাদের শেখার আছে। আর অনেক পিতামাতা দেখা যায় কি তারা আসলে বাড়িতে শুধু কাজ করে এবং সন্ধ্যা হয় ভাত খায় ঘুমায় পড়ে, কিন্তু তোমরা তো ইন্টারমিডিয়েট পাস করছো, তোমরা তখন ভাবা দরকার তোমার বাবা কত কষ্ট করে তোমাদের এই টাকা পাঠায়, সেই টাকাটা যদি তুমি সৌরভ বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, বাবা কি কষ্ট পাবে? এই টোটাল কষ্টটা ঠিক হয়ে যাবে না? সে চার দোকানে গেলে পরে কি হবে? সকলের লোকে বলবে তোমার ছেলে লোকে আরো ওনারা বলবে যে তুমি এই যে বরিশালে যে মানে স্বরূপকাঠির যে মেয়েটা তো ওই যে মেডিকেল এবার চান্স পেয়েছে, সেই মেয়েটার কথা শুনছো যে আমার বাবা শুধু বলছে যে মা আমি দুদিন পর্যন্ত চার দোকানে যাচ্ছি, কোনো দোকানে বিল নিচ্ছে না। মানে এইটা সবাই বলতেছে আপনার মেয়ে মেডিকেলে চান্স পেয়েছে, আজকে চাটা আমি আপনাকে বিল দিলাম, আপনি খান। এটা কি বাবার বড় পাওয়া না? তো ওই বাবা শুধু সাক্ষাৎকার দিয়েছে এটাই যে এখন আমার মেয়েটা চান্স পাইছে, কিন্তু আমার যে সম্মান এখন মানুষ করে, আমি একজন রিক্সাওয়ালা হলেও যে কোনো দোকানদার এখন আমার কাছে চায়ের বিল নেয় না, এইটা ওই মেয়েটার কিন্তু বারবার ওই কথাগুলো বলছে। তাই আমরা অবশ্যই আমরা নিজে ভাববো প্রত্যেকের স্থান থেকে যে আমাদের পিতামাতা কত কষ্ট করে টাকা দেয় এবং আমাদের পিতামাতা কত কষ্ট করে কত স্বপ্ন নিয়ে আমাদের টাকাটা পাঠায়, সেই টাকাটা তো আমাদের বিফল না যায়। মনে থাকবে? হ্যাঁ, আমাদের এই যে কয়দিন আছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার আগে, সেই কয়দিনও যদি তোমার চিন্তা ভাবনা থাকে, তবেও তুমি সুন্দরভাবে একটা
সফলতা অর্জন করতে পারবে, সেই সময়টাকে অবশ্যই মূল্যায়ন করবে এমনটা প্রত্যাশা রাখি। আর সর্বোপরি সৌহার্দ্য অনেক সুন্দর লেগছে, তার ক্লাস অনুপাতে আমি মনে হয় সার্থক। তাকে আমার আদর্শ শিক্ষায় আমি মানুষ করতে এখন পর্যন্ত পেরেছি এবং তাকে যে ডেভিড শিখাচ্ছি এজন্য তার ডেভিডের ওখানে যে তার স্যারকে আমি প্রণাম জানাই। তার স্যারকে একজন সম্মানীয় ব্যক্তি এবং আমি চাই যে সৌহার্দ্য যতদিন খুলনায় পড়াশোনা করবে ততদিন স্যারের সাথে তার সম্পর্ক রাখবে। এটা সৌহার্দ্যর কাছে আমার অনুরোধ যে স্যারদের সবসময় সম্মান রেখে চলবে, এমনটা প্রত্যাশা রেখে সৌহার্দ্যর কাছে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি।